প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আপডেটেড বাই তরুণে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের বেঙ্গলি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4 এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। শুরু করি মূল আলোচনা। তার আগে তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। দেখো 1 নম্বর দাগে প্রথমে প্রশ্ন থাকছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগের প্রশ্ন, তপনের লেখা যে গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছিল তা হল অপশন গ প্রথম দিন। এরপর 2 নম্বরে থাকছে পাঠ্য অশোকে একজন কবিতাটির অনুবাদক। উত্তর হবে অপশন খ নবারুণ ভট্টাচার্য। 3 নম্বরে থাকছে আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে। উত্তর হবে অপশন গ পত্রপুট। 1.4 দাগের প্রশ্ন, বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন। উত্তর হবে অপশন খ লর্ড কার্জন। 1.5 দাগের প্রশ্ন, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয়। এখানে উত্তর হবে অপশন ক দিন ও রাত্রি। 2.1 দাগে প্রথমে প্রশ্ন থাকছে, কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। উত্তর হবে তপনের ছোট মেসো পেশায় একজন লেখক এবং তার বই ছাপা হয়। একথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। 2.2 দাগের প্রশ্ন, অশোকে একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর হবে অশোকে একজন কবিতাটি নোবেলজয়ী সাহিত্যিক পাবলো নেরুদার এক্সট্রাভেগেশন কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.3 দাগের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন। উত্তর হবে বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধের প্রাবন্ধিক রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতির বই পড়েছেন বলে জানিয়েছেন। 2.4 দাগের প্রশ্ন, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল। উত্তর হবে অশুভ ধ্বনিতে ঘোষিত হয়েছিল দিনের অন্তিমকাল। 2.5 দাগের প্রশ্ন, আয় আরো বেনে বেনে থাকে কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন। উত্তর হবে হিমানি শব্দের অর্থ হল বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানির বাঁধের বাধার কথা বলেছেন। এরপর 3 নম্বর দাগে রয়েছে আমাদের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 7টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3.1 দাগে প্রশ্ন রয়েছে, ওর হবে কে কেন তার এমন মনে হয়েছে। উত্তর হবে আশাপূর্ণা দেবীর রচিত জ্ঞানচক্ষু গল্পে উক্ত কথাটির বক্তা হলেন তপনের ছোট মেসোমশাই। ছোট মেসোমশাই বলেন, এই বয়সের ছেলেমেয়েরা রাজা-রানীর গল্প নয় খুন জখম বা না খেতে পেয়ে মরে যাওয়া এইসব মাল-মশলা নিয়ে বসে, কিন্তু তপন ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা ও অনুভূতি নিয়ে লিখেছে, এটা খুব ভালো, তাই ওর হবে। 2.3 দাগের প্রশ্ন, অশোকে একজন কবিতায় কার মাথার উপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল। উত্তর হবে জীবন ও জীবিকার জন্য বাসভূমি ছেড়ে দূরে চলে যাওয়া তার মানুষটি যে ফিরে আসবে না এ কথা তার প্রেমিকার অজানা ছিল, কিন্তু জীবন এতে থেমে থাকেনি। বৃষ্টিতে কবির পায়ের দাগ মুছে তাতে ঘাস জন্মায়, নিরন্তর অপেক্ষা চলতেই থাকে। দীর্ঘ প্রতীক্ষার নারীর জীবনে তার প্রিয়তমের অনুপস্থিতির বছরগুলো যেন পাথরের বোঝা হয়ে তার মাথার উপর নেমে আসে। এখানে পরপর বলতে বিচ্ছেদ বেদনার গভীরতা বোঝানো হয়েছে। 3.3 দাগের প্রশ্ন, আমরা ভিখারি বারমাস আয় আরো বেনে বেনে থাকি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর হবে উদ্ধৃতিটি শঙ্খ ঘোষের আয় আরো বেনে বেনে থাকি কবিতার অংশবিশেষ। আমরা ভিখারি 12 মাস বলতে কবি মানুষের মানসিক দৈন্যের কথা বলেছেন। কবির মতে নানান প্রতিকূলতা ও যুগযন্ত্রণার ক্ষত নিয়ে মানুষ বেঁচে আছে। সে পথহারা, তার মানসিক দৃঢ়তা শিথিল হয়ে পড়েছে, তার প্রকৃত ইতিহাসের সঠিক প্রতিফলন হয়নি জেনেও সে নিশ্চুপ ও বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন। এভাবে আপাত দুর্বল ও ভীরু সাধারণ মানুষের অবহেলিত মানসিক দৈন্যের কথা বলতে গিয়ে কবি এমন মন্তব্য করেছেন। এরপর 3.4 দাগের প্রশ্ন রয়েছে, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লিখিত হয়েছে। উত্তর হবে সৃষ্টির আদিকাল প্রাগৈতিহাসিক তমসাবৃত, অবিন্যস্ত সেই সময় যখন প্রকৃতি আদিমতায় আচ্ছিন্ন ছিল, স্রষ্টা তখন নিজের নব নব সৃষ্টির প্রতি অসন্তোষবশত সেগুলিকে বারবার বিধ্বস্ত করছিলেন।
এটি বিশেষ কোনো মুহূর্ত নয়, সেই মহামহিয়ান সর্বনির্মাতার সৃষ্টিকর্মের পর্বে পর্বে বিন্যস্ত হয়েছে প্রকৃতির রূপটি। 3.5 আমাদের প্রশ্ন রয়েছে, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? উত্তর হবে, প্রাবন্ধিক শ্রীপান্থ যেখানে লেখালেখি করেন সবাই সেখানে লেখক, কিন্তু কারো হাতে কলম নেই। সকলের সামনে আয়নার মতো একটি কাচের স্ক্রিন বা পর্দা, আর তার নিচে একটা কিবোর্ড। কিবোর্ডের প্রতিটি বোতামে রয়েছে একটি করে হরফ। সকলে লিখছেন ও মাঝে মাঝে লেখা থামিয়ে স্ক্রিনে তাকাচ্ছেন। লেখক যদি কোনোদিন কলম নিয়ে যেতে ভুলে যান, সেদিন সমস্ত অফিস খুঁজে খুব জোরে একটা ভোঁতা মুখ কলম খুঁজে পান, যা দিয়ে লেখা ভালো হয় না। কলম নেই, তবুও লেখক বলেন লেখালেখির অফিস। এরপর আমাদের কম বেশি 150 শব্দে উত্তর দিতে বলা হয়েছে। 4.1 দাগে প্রশ্ন রয়েছে, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর হবে, প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন। নেক্সট প্যারা দিয়ে দিতে হবে, বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তবতাবোধ নিয়ে আর 5টা শিশুর মতোই তারও পথ চলা। লেখকদের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে। সেই তপন তার নতুন লেখক মেসোমশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে চলে গেলে মেসো তপনের ও বাড়ির লোকদের মন রাখার জন্য তা সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। এর বেশ কিছুদিন পর সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি চেপে বেরোয়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। অলৌকিক শব্দের আবিধানিক অর্থ হল মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর ঘটে না। সেক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে ধারণার অবসান, গল্প লেখা, তা মেসোর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক। এবার 4.2 দাগের প্রশ্ন। প্রশ্নে রয়েছে, আয় আরো বেনে বেনে থাকি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? উত্তর হবে, কবি শঙ্খ ঘোষ রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরো বেনে বেনে থাকি কবিতাটি। আয় আরো বেনে বেনে থাকি কবিতায় এই আমন্ত্রণ বর্তমান এই যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর গৃহহীন অসহায় নিরন্ন সাধারণ মানুষদের প্রতি। আশাবাদী কবি তাদের নিয়ে ঐক্যের স্বপ্ন দেখেন, আর দেখেন নতুন পৃথিবীর স্বপ্ন। মানুষের চলার পথে ডাইনে বাঁয়ে উপর নিচে প্রতিটি দিকেই প্রতিকূলতা। হানাদার শত্রুর আক্রমণে মানুষ আর গৃহহীন, বাদ যায়নি শিশুরাও। আমাদের নিজেদের অস্তিত্ব বিপন্ন। সমগ্র পৃথিবীটার যেন জীবনমৃত অবস্থা। আর এখানেই কবির দায়বদ্ধতা। তাই এরকম এক সংকট থেকে বেরিয়ে আসার জন্য কবি মানুষকে সংঘবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। 4.3 দাগে রয়েছে আমাদের, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। উত্তর হবে, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিতে অপমানিত আফ্রিকাকে একথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহুদূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না, কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে ক্রীতদাসে।
তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারী মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটামারা জুতোর তলার কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। এবার 4.4 জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালিকলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। উত্তর হবে প্রশ্ন উদ্ধৃত অংশটি লেখক শ্রীপান্তের হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধ থেকে গৃহীত। প্রবন্ধে ফাউন্টেন পেনের স্রষ্টা বলা হয়েছে লুইস এডসন ওয়াটারম্যানকে। এই বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি এই পেনের নাম দেন ঝর্ণা কলম। পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পিছনেই থাকে নানান গল্প বা ঘটনা। তবে গল্প বা ঘটনা যাই থাক না কেন, প্রয়োজনের তাগিদেই যে আবিষ্কার একথা সকলেই মানতে বাধ্য। লুইস এডসন ওয়াটারম্যানকে ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনেও এমনই একটা বৃত্তান্ত রয়েছে। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আরেকজন ব্যবসায়ী সই সাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞাবদ্ধ হন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরে তার নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন। এরপর আমাদের 4.5 দাগের প্রশ্ন। তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল? চিলিয়ান কবি পাবলো নেরুদা জীবনযুদ্ধের একজন লড়াকু সৈনিক। চোখের সামনে ঘটে যাওয়া 2 বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। তাই পাঠ্যকবিতায় তিনি যুদ্ধের যে করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা অত্যন্ত বাস্তবোচিত। নিষ্পত্তি দিতে হবে অসুখী একজন কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প। কবি যোদ্ধাদের বিভৎসতার মাঝে প্রেম যে অনির্বাণ তা দেখাতে গিয়ে খণ্ড খণ্ড যুদ্ধের চিত্র তুলে ধরেছেন। কবি তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর একদিন ভয়াবহ বিভৎসতা নিয়ে যুদ্ধ নেমে এলো। মানুষ আশ্রয়হীন হলো। নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল। ধ্বংস হলো দেবালয় আর তার ভেতরের দেবতারা। তাদের দেবত্ব নষ্ট হলো। মানুষকে তারা স্বপ্ন দেখাতে ব্যর্থ হলো। 5.1 দাগে রয়েছে অনুসর্গ হলো এক প্রকার। উত্তর হবে অপশন ঘ, অব্যয়পদ। 5.2 বিভক্তি কখনোই লুপ্ত হয় না। উত্তর হবে অপশন ক, কর্মকারকে। 5.3 নির্দেশকের একটি উদাহরণ হলো। উত্তর হবে অপশন গ, গুলি। এবার বঙ্গানুবাদ। Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. উত্তর হবে বাড়ি হলো প্রথম স্কুল যেখানে শিশু তার প্রথম পাঠ শেখে। তিনি দেখেন, শুনেন এবং শুরু করেন বাড়িতে শেখেন। এটি বাড়িতে যা তার চরিত্রটি তৈরি করে। একটি ভালো বাড়িতে সৎ এবং স্বাস্থ্যবান পুরুষরা তৈরি হয়। এই ছিল আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করো, সেই সঙ্গে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।